এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। ধন্যবাদ শাহাব। পর্যটন নগরী কক্সবাজার থেকে ভোটারের ইশতেহার অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, যার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন ছুটে আসেন হাজারো পর্যটক। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে এখানকার মানুষের রয়েছে দীর্ঘদিনের না বলা কথা, না পাওয়া অধিকার কিংবা ভবিষ্যতের এক রাস স্বপ্ন। আপনারা জানেন, আজ থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নির্বাচনের নানান প্রতিশ্রুতি। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারে। কক্সবাজারে 4টি সংসদীয় আসন রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন। কিন্তু সেই প্রতিশ্রুতির সাথে এখানকার মানুষের, বিশেষ করে যারা স্থানীয় রয়েছেন, তাদের যাপিত জীবনের যে চাওয়া সেগুলো উঠে আসছে কিনা, কিংবা এই জনপদে দীর্ঘদিনের সমস্যা মাদক এবং রোহিঙ্গা সংকট, এর দীর্ঘস্থায়ী নিরাপত্তা আসলে প্রার্থীরা করবেন কিনা, তুলে ধরবেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। একই সাথে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের কথা তারা কতটুকু ভোটারদের কাছে তুলে ধরছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজ বিস্তারিত কথা বলবো। 4 জন অতিথিকে আজকের এই ভোটারের ইশতেহার অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। আমার ডান পাশে রয়েছেন বিএনপির কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান। দর্শক, আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সেক্রেটারি জাহিদুল ইসলাম। এরপরে আবারও আমার ডান পাশে আরও একজন অতিথি রয়েছেন, এনসিপি কক্সবাজার জেলার কক্সবাজার জেলার সদস্য সচিব ওমর ফারুক। আপনাকে স্বাগতম। একই সাথে আমার বাম পাশে আরও একজন অতিথি রয়েছেন, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি কিন্তু কক্সবাজার জেলার সুশাসনের জন্য নাগরিক সুজনের জ্যেষ্ঠ সদস্য। আপনাদের 4 জনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, একই সাথে আমাদের দুই পাশে কিন্তু এক ঝাঁক ভোটার রয়েছেন, তারাও কিন্তু আমাদের আজকের এই অতিথিদের প্রশ্ন করতে পারবেন। চলে যাচ্ছি আলোচনায়। প্রথমে জনাব আজিজুর রহমান, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন যে আজ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনে আপনারা দলীয়ভাবে প্রার্থীও দিয়েছেন। কেমন প্রচারণা শুরু করেছেন? ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতিগুলো আপনারা দিচ্ছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ধন্যবাদ আপনাকে। আমরা কক্সবাজার জেলায় 4টা আসনে আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা আছেন তারা চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন এবং প্রতীক বরাদ্দ গতকালকে হয়ে গেছে। প্রতীক বরাদ্দ এই হিসাবে আজকে থেকে ওনাদের প্রচারণা শুরু। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের প্রচারণা আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এটা নির্ধারিত দিন পর্যন্ত আমরা এই প্রচারণায় থাকব। তো এটা বলতে পারি যে আমাদের আগে থেকে এই ময়দান, এই গ্রাউন্ডটা আমাদের 4টা আসনে আমরা আগে থেকে জয়ী হওয়া, আমরা বিএনপির আসন হিসেবে পরিচিত, এটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। তো এই হিসেবে আমাদের কাজগুলো অনেক সহজ, আমাদের এটা সহজ হবে বলে আশা করি। কিন্তু তারপরও আমাদের প্রার্থীরা থেমে নেই। আমাদের প্রার্থীরা এমনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা আজকে নামলেও এর আগে থেকে ওনারা ব্যক্তিগত পর্যায়ে প্রচারণা ছিলেন এবং আজকে থেকে একটু বেশি মাত্রায় হবে আর কি এটা। তো আমার মনে হয় আল্লাহর রহমতে আমরা প্রচারণাটা করব। আমাদের যে বিএনপির যে 31 দফা কর্মসূচি, আমরা অনেকদিন আগে থেকে আমরা প্রচারণাটা শুরু করেছিলাম। আমাদের ক্যাম্পেইনটা 31 দফা ক্যাম্পেইন, এইটার আলোকে আমাদের সমস্ত ইশতেহারগুলো হবে এবং এইটার আলোকে আমরা আমাদের প্রচারণাগুলো চালাবো। এইটার মাধ্যমে আমরা আমাদের জনগণকে প্রতিশ্রুতি দিব আমরা নির্বাচিত হয়ে আসার পরে আমাদের কি কি কাজ হবে এবং আমরা প্রায়োরিটি বেসিসে কি কাজে হাত দিব। এইটা আমাদের বিষয়গুলো আমরা অনেকটা আগে থেকে আমরা ফিক্সড করা আছে। আমাদের তেমন একটা এটা
কর্মসূচিগুলোতে তেমন একটা ব্যত্যয় আসবে না। আপনারা 31 দফাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমরা ওটা আবারও আগে আপনার থেকেই- কাছে আমরা আসবো দর্শক। হ্যাঁ। এবার আমরা একটু যেতে চাই, আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সেক্রেটারি জাহিদুল ইসলাম। আপনার কাছে একটু জানতে চাইবো যে কক্সবাজারের দীর্ঘদিনের দুটি সমস্যা একেবারে মোটা দাগে বলা হয়, একটি হচ্ছে মাদক, আরেকটি হচ্ছে রোহিঙ্গা সংকট। এই দুটো বিষয় নিয়ে এবারের যে নির্বাচন, সেখানে আপনারা ভোটারদের কাছে সেই দুটো বিষয়ের সমাধান নিয়ে কি বলছেন? এখন টিভির আজকের এই আয়োজনের যারা আলোচকবৃন্দ আছেন, উপস্থাপক, সম্মানিত সদস্য ভাইরা, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজারের 4টি আসনেই মনোনয়ন দিয়েছেন এবং দীর্ঘদিন থেকে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কক্সবাজারে চকরিয়া 1 আসন 91 সালে আমরা নির্বাচিত হয়েছিলাম। মুশকালি কুতুবদিয়া কক্সবাজার 2 আসন 2008 সালে আমরা নির্বাচিত হয়েছিলাম। 1991 সালে আমরা খুবই কম ভোটে 1-2 ভোটে কক্সবাজার সদরে আমরা হেরেছিলাম। এদিক দিয়ে কক্সবাজার জেলা বাংলাদেশ জামায়াত ইসলামের জন্য একটি উর্বর জেলা। এরপরও তো বাংলাদেশে আর কোনো নির্বাচন হয়েছে বলে বাংলাদেশের জনগণ জানে না। বাংলাদেশের জন্য ভোট দিয়ে আর কোনো সংসদ সদস্য নির্বাচিত করতে পারেনি। তো দীর্ঘ 17 বছর মানুষ ভোট থেকে বঞ্চিত ছিল। আনুষ্ঠানিকভাবে 17 বছর পরে একটা উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা জনগণের ধারে ধারে যাচ্ছি, জনগণ আমাদেরকে গ্রহণ করছে। জনগণ 54 বছরে যে মানুষের যে অধিকার পায়নি, মানুষ একটি পরিবর্তন চাই। 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারেনি, মানুষের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠা করতে পারেনি। এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষ জামায়াত ইসলামীকে ভোট দিয়ে একটু পরিবর্তন করতে চায়। এক্ষেত্রে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, রোহিঙ্গা সমস্যা আমাদের পুরো জাতীয় সমস্যা, এটা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যোগাযোগ করে সেটা নিয়ে আপনারা কাজ করবেন। আমরা কাজ করব। ধন্যবাদ। আমরা আবারও এবং- আপনার কাছে আসবো। ধন্যবাদ। দর্শক, আমরা এবার আমার ডান পাশে আরেকজন অতিথি রয়েছেন, এনসিপির সদস্য সচিব ওমর ফারুক। আপনার কাছে একটু জানতে চাইবো, কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন, এই 4টিতে কিন্তু আপনারা দলীয়ভাবে কোনো প্রার্থী দেননি, কিন্তু জোটগতভাবে যে নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে আপনারা জামাতের প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। জামাতের যে ইশতেহার, সেটির সাথে আপনাদের চিন্তার কতটুকু মিল রয়েছে একটু বলবেন? পাশাপাশি যারা আপনাদের এই জোটগতভাবে যারা নির্বাচন করে তারা যদি বিজয়ী হয়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেওয়া উচিত বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ সহ আলোচক এবং দর্শকবৃন্দকে আমি স্বাগত জানাচ্ছি। রোহিঙ্গা সংকট, রাখাইন স্টেটের অস্থিরতা, সীমান্ত অস্থিরতা সহ নানা কারণে কক্সবাজার দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় হোল্ড করে। কক্সবাজারের 4টি আসনে এনসিপির কোনো প্রার্থী না থাকলেও আমরা বিশ্বাস করি যে আমাদের নেতা জনাব নাহিদ ইসলাম আমাদের অধিকাংশ এনসিপির সহযোদ্ধাদের পরামর্শক্রমে যে লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে 24-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সেই লক্ষ্য পূরণের পথে সঠিক নির্বাচনী জোটেই অংশ নিয়েছেন বলে আমরা মনে করি। কক্সবাজারের 4টি আসনে জোটের প্রার্থীদেরকে বিজয়ী করবার জন্য এনসিপির নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করতে যাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন প্রচারণায় তারা সক্রিয় আছে। এবার আসি আপনার প্রশ্নে। কক্সবাজারে আসলে আপনি জানেন যে কক্সবাজার অপার সম্ভাবনাময়ী একটা জায়গা। এখানকার সমুদ্র অর্থনীতি, পর্যটন অর্থনীতি সঠিকভাবে বিকশিত হয়নি। সঠিকভাবে বিকশিত না হওয়ার নেপথ্যে একটা বড় কারণ হিসেবে আমি মনে করি যে আমাদের ন্যাশনাল পলিসিতে কক্সবাজারের অনুপস্থিতি। চমৎকার বলছি, ন্যাশনাল পলিসিতে যে অনুপস্থিতি, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো। আমরা দর্শক এবার একটু যেতে চাই, আমার বাম পাশে আরেকজন অতিথি রয়েছেন, সুজনের কক্সবাজার জেলার জ্যেষ্ঠ সদস্য নাসিরউদ্দিন। আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে কক্সবাজারের মেগা বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এই যে বাস্তবায়ন হলো, উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের প্রভাব কি সামনে নির্বাচনে ভোটারদের মধ্যে পড়বে কিনা? ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ আমাদের আলোচক যারা আছেন সবাইকে। আমরা সে 52-র বাংলাদেশ, 71-এর বাংলাদেশ, 90 পরিশেষে 24-এর বাংলাদেশ, এ বাংলাদেশের জনগণের স্বপ্ন প্রলম্বিত হয়েছে বারবার, আবার স্বপ্ন ভঙ্গের অতলে তলিয়ে গেছি বাংলাদেশের মানুষ। তাই আজকে 2026 সালে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নতুন বাংলাদেশে
সুশাসন ফিরে আসবে এই প্রত্যাশা জনগণের পক্ষে কথা বলছি। প্রশ্ন করেছেন এই কক্সবাজারে যে মেগা উন্নয়ন প্রকল্প এর প্রভাব সামনের নির্বাচনে পড়বে কিনা বা নির্বাচন পরবর্তীও অবশ্যই পড়বে। কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৈচিত্র্যময় একটি জেলা। এখানে সাগর আছে, নদী আছে, এখানে পাহাড় আছে, এখানে বাঙালি আছে, এখানে রোহিঙ্গা আছে, এখানে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আছেন। কাজে কক্সবাজারের ডিমান্ডগুলি কিন্তু বৈচিত্র্যে ভরপুর। এখানে পর্যটন রাজধানী বলা হলেও এই কক্সবাজার কিন্তু পর্যটনের একটি স্থায়ী এবং সম্ভাবনাময় কার্যকর অবকাঠামো এখনও তৈরি হয়নি। এবং এখানে মাদকের সবচেয়ে বড় সমস্যা, কক্সবাজার একটা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে এসছে। আমাদের এখানে রাজনৈতিক ক্ষমতার পালাবদল নিশ্চয় হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন কিন্তু খুব একটা হয়নি। সে কারণে আমরা জনগণ বারবার অপেক্ষায় থেকে এবারও অপেক্ষায় আছি। সামনের যে ইলেকশন 12 ফেব্রুয়ারি, এই ইলেকশন বদলে দেবে বাংলাদেশকে, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে এটাকে নতুন ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম, জুমর ছিল আমাদের আলোচনা। তবে এই মুহূর্তে ভোটারের ইশতেহার অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। আবার ডান পাশে রয়েছেন বিএনপির কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুর রহমান। আপনার কাছে আবারও আসতে চাই, সেটি হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রামের দীর্ঘদিনের একটি সমস্যা বলা হয় 6 লেনের সড়ক নির্মাণ করা। প্রতিনিয়ত আমরা শুনি যে এই সড়কে প্রাণ ঝরে, দুর্ঘটনা ঘটে। আপনাদের এবারের নির্বাচন ইশতেহারে এই সড়ককে 6 লেনে করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ। ইশতেহারগুলো আমরা স্থানীয় পর্যায়ে যে ইশতেহারগুলো হবে ওগুলোতে আমাদের এটা আছে, কিন্তু ধন্যবাদ। ওই যা আমাদের 4টা সংসদীয় আসনের যে ইশতেহার পরবর্তীতে প্রণয়ন হবে এগুলোতে তো এটা আছে, কিন্তু 31 দফায় হয়তো আমরা এটা না, এটাতে জাতীয় পর্যায়ের কোনো বিষয় না, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এটা অসংখ্য প্রাণ জড়ছে, আমাদের বিভিন্ন এই জায়গা সংকীর্ণ রাস্তায় আমাদের যানবাহনের সংখ্যা বেড়ে গেছে দিন দিন। ওই হিসাবে আমাদের আরও দূরদৃষ্টি নিয়ে এই সড়কটা করতে হবে, এটার ব্যাপারে আমরা সবাই একমত। এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, যেহেতু এই এলাকারই সন্তান, উনি এটা একটা কথা দিয়েছেন, উনি যে এটা ব্যাপার উনি অগ্রাধিকার ভিত্তিতে এই জিনিসটা প্রণয়ন করবেন ইনশাল্লাহ। যদি উনি সরকারে যান, আমরা যদি ইনশাল্লাহ সরকারে যাই, তাহলে এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রণয়ন করব, এটা অন্তত আমরা কক্সবাজারবাসীকে আমরা বলতে পারি। জি, অগ্রাধিকার ভিত্তিতে সেটি পাবে। আমরা দর্শক এবার একটু যেতে চাই জামাতের জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম আপনার কাছে, যে কক্সবাজারের যেহেতু একটু সাগর এলাকা নিয়ে গঠিত, আমরা যতটুকু জানি যে প্রায় 65,000 নিবন্ধিত জেলে আছে, অনবন্ধিত অনেকে আছেন। এই জেলেদের জীবনমান নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। কক্সবাজার জেলা সমুদ্র নদী বেষ্টিত একটি জেলা। এখানে এই জেলার উল্লেখযোগ্য একটি জনগণ মাছ সরবরাহ করে জেলে পেশা নিয়ে তারা জীবন নির্বাহ করে, এজন্য এটা একটি গুরুত্বপূর্ণ পেশা। যদি আমরা ক্ষমতায় যাই, যারা জেলে আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ভালোভাবে মাছ ধরার ব্যবস্থা করব এবং মাছ ধরার একটি নীতিমালা আমরা প্রণয়ন করব এবং জেলে যারা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার একটু আমাদের দুই পাশে এক ঝাঁক ভোটার রয়েছেন, তাদের প্রশ্ন আমরা নিতে চাই। আমি প্রথমে ডান পাশে আমাদের যে ভোটার রয়েছে তাদের মধ্য থেকে একজনের প্রশ্ন নিতে চাই। একটু দাঁড়াবেন প্লিজ। এই যে আজকে থেকে কিন্তু প্রচারণা শুরু হয়েছে, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাদের কাছে যাচ্ছেন। আপনারা আসলে তাদের কাছে কোন ধরনের প্রতিশ্রুতিগুলো চাচ্ছেন এবং প্রত্যাশা করছেন? ধন্যবাদ সকলকে। আমরা দীর্ঘ 17 বছর পর আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান রাখবো যেন সুষ্ঠু একটা সুশৃঙ্খলভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার একটা এই জামাত ইসলামের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে, তারা যে বলতেছে এই আগামীতে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে একটা শরিয়া আইন মোতাবেক একটা রাষ্ট্র পরিচালনা করবে, আমরা এর মধ্যে একটা সন্দেহজনক মধ্যে আছে। কারণ
বর্তমানে যে জামাত ইসলামী যে 10 দলীয় ঐক্য জোট করেছে, সেখানে তো ইসলামী জোটের কোনো আমরা দেখতে পাই না। সেজন্য আমরা একটু এই জামাত ইসলামী বর্তমানে এখানে কক্সবাজার জেলা সেক্রেটারি রয়েছে, ওনার কাছে আমার প্রশ্ন থাকবে যেন এই শরিয়া আসলে কি এটা অর্থাৎ তারা যে শরিয়া আইনের কথা বলছে সেটি আসলে কতদূর বাস্তবায়ন করতে পারবে। আমরা আপনার প্রশ্ন পেয়েছি। দর্শক, আমরা এবার একটু যেতে চাই, আমার বাম পাশে রয়েছেন এক ঝাঁক ভোটার, তাদের মধ্য থেকে একজনের আমরা প্রশ্ন নিব। একটু আপনি যদি একটু বলতেন যে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে, এর মধ্যে আপনাদের প্রার্থীদের কাছে প্রত্যাশাগুলো কি, ছোট করে বলবেন। প্রার্থীদের কাছে আমাদের প্রত্যাশা হলো মানুষের আচরণবিধি পুরোপুরি মেনে চলা, হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করা। জনমত সৃষ্টি করা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের ভোটারদের দুজনের প্রশ্ন পেয়েছি, তাদের প্রত্যাশার কথাও আমরা শুনতে পাচ্ছি। যারা আমাদের আজকের এখানে অতিথি হয়ে এসেছেন তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো তারা রেখেছেন। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। আমার ডান পাশে রয়েছেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব উমর ফারুক। আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো, দর্শকদের একটা প্রশ্নও ছিল, সেটিও আপনি উত্তর দিবেন। পাশাপাশি গণভোট, এবার কিন্তু প্রথমবারের মতো নির্বাচনের সাথে গণভোটের বিষয়টিও যুক্ত করা হয়েছে। গণভোট নিয়ে আপনারা প্রচার প্রচারণা করছেন কিংবা কিভাবে করছেন? ধন্যবাদ। দর্শকের প্রশ্নটা যদিও জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারির প্রতি, ছোট্ট করে আমি সংযোজন এভাবে করতে চাই যে জামাত ইসলামী তাদের অফিসিয়ালি নির্বাচনী ম্যানিফেস্টোতে শরিয়া আইন বাস্তবায়ন করবে কি করবে না সেটি স্পষ্ট করে লেখা নাই। আমি মনে করি দর্শক যিনি প্রশ্ন করেছেন, জামাত ইসলামীর রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি কি করবে সেটা তাদের ইলেকটোরাল ম্যানিফেস্টোতে লেখা থাকবার কথা। গণভোটের বিষয়টা যদি একটু আমি গণভোটের ক্ষেত্রে আসি। আপনি জানেন যে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথে যে একটা নতুন সম্ভাবনা দিগন্ত তৈরি হয়েছে, সেটি বাস্তবায়ন করতে হলে অবশ্যই গণভোটকে হ্যাঁ ভোট বিজয়ী হতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা এই প্রত্যাশা করছেন, সেটা নিয়ে আপনারা কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। দর্শক, আমাদের সর্বশেষ যিনি আলোচক রয়েছেন সুজনের কক্সবাজার জেলার জ্যেষ্ঠ সদস্য জনাব নাসিরউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচন আসলে অনেক ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি একই সাথে উন্নয়নের বিষয়গুলো যেমন উঠে আসে, কিন্তু জবাবদিহিতার বিষয়টি আমরা তেমন দেখি না। জবাবদিহিতা কতটুকু নিশ্চিত করা প্রয়োজন বলে আপনি মনে করেন? খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, মৌলিক প্রশ্ন। জবাবদিহিতা নাই বলে আজকের বাংলাদেশে আমাদের এই দুর্দশাগুলো আমাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। জবাবদিহিতা পুরোপুরি নিশ্চিত থাকা দরকার প্রতিটি সেক্টরে। আমাদের ইলেকশনের আগে আমাদের অত্যন্ত প্রিয়জনেরা, আমাদের যারা ইলেকশনে রান করেন বিভিন্ন দল থেকে, তারা আমাদেরকে যে সমস্ত সাধারণ জনগণকে যে সমস্ত প্রতিশ্রুতি দেন, আমরা মনে করি ইলেকশনে উইন করার পরে, সরকার গঠন করার পরে এই কথাগুলি রাখা উচিত। তাদের ম্যানিফেস্টোতে থাকে, তারা বিভিন্ন নির্বাচনী অনুষ্ঠানে তারা প্রতিশ্রুতিগুলি দেন। তো আমাদের দেশে সেই জিনিসগুলি কিন্তু খুব একটা ভালোভাবে আমরা রিফ্লেকশন পাই না। আমি মনে করি এখানে আমি একটা প্রস্তাব এখানে রাখতে চাই, এই জবাবদিহিতাগুলো নিশ্চিত করার একটা সংস্কৃতি চালু হওয়া উচিত, এবং সেটা এভাবেই হতে পারে যে একটা নির্দিষ্ট সময় অন্তরে, এটা এমন হতে পারে যে 6 মাস, 1 বছর বা 2 বছর, একটা নির্দিষ্ট সময় অন্তরে প্রত্যেক জেলায় জেলায় একটা জনগণের মুখোমুখি অনুষ্ঠান হবে। সেখানে সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবেন, আমার সম্মানিত এমপি মহোদয় থাকতে পারেন, মন্ত্রী মহোদয় থাকতে পারেন, তারা এসে জনগণের সরাসরি তাদের প্রশ্নের মুখোমুখি হবেন এবং জনগণ তাদেরকে প্রশ্ন করবেন, আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রাখেন না কেন, কিংবা পুরোপুরি রাখা হলো না কেন। চমৎকার প্রস্তাব আপনার, এবং সেটি আমরা আশা করব এই ধরনের বিষয়গুলো উঠে আসুক। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে আমি জামাতের যিনি প্রতিনিধি আছেন তার কাছে জানতে চাইবো যে একেবারে 20 সেকেন্ডের মধ্যে একটু বলবেন যে এই যে প্রচার প্রচারণা শুরু হয়েছে, আপনারা ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা 54 বছরে যে দেশ অর্জন করতে পারি নাই, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। দেশের জনগণ সে আশ্বস্ত হয়ে আমাদেরকে সমর্থন জানাচ্ছেন। আশা করি 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হব। আমরাও সেটা আশা করছি। আপনিও একটু ছোট করে বলবেন যে আমাদের যারা ভোটার রয়েছেন কক্সবাজার, তাদের উদ্দেশ্যে যে ছোট করে বলেন। ভোটারদের উদ্দেশ্যে আমার কথা একটাই থাকবে, কক্সবাজারের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে আস্থা এনেছিলেন। ওনাকে এখনও পর্যন্ত মানুষ স্মরণ করেন। আমাদের মরহুম বেগম খালেদা জিয়া রাষ্ট্রনেত্রী, ওনার উপরে আস্থা এনেছিলেন। ওনার প্রতি তাদের ভালোবাসার তারা প্রমাণ দিয়েছেন।
ইনশাল্লাহ তাদেরই সন্তান জনাব তারেক রহমানের প্রতিও ওনাদের আস্থা আছে, ওনারা আস্থা রাখবেন। 12 তারিখে এই আস্থা হিসেবে ওনাকে ভোট প্রদান করবেন, ওনার মার্কার দানের শীষকে ভোট ধন্যবাদ প্রদান আপনাকে। করবেন। দর্শক, ধন্যবাদ। আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি যে কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে, এখানকার ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, বিভিন্ন দলের প্রার্থীরা, তারা বিভিন্ন প্রতিশ্রুতিগুলো ধরছেন। আমরাও আশা করছি যে তারা যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই জনপদের মানুষের সত্যিকারের সমস্যাগুলো নিয়ে কাজ করেন, এই প্রত্যাশা রেখে আগামীকাল আরও একটি সৌন্দর্যময় চট্টগ্রামের জেলা বলা হয়, শুধু চট্টগ্রাম নয়, দেশের অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের জেলা বান্দরবান, সেই বান্দরবানের সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।